আমি যদি আপনাকে আলাদা না করতে পারি তাহলে কি আপনার 4 জনের ফ্যামিলিতে 2টো টিভি কি করে বেচবো আমি? যুদ্ধ হওয়া মানে কিছু মানুষ প্রচুর টাকা করবে। তারা কারা? খড়গপুরের মেয়ে, কলকাতা দেখেনি জীবনে, দোকানপাট ভালো বলে চলে গেছে হচ্ছে আমেরিকায়। আপনাকে বাংলা বই এসব দিতে কে বলেছে? আমার মেয়ে এইসব শিখবে না। আমার মেয়ে একজন আমেরিকান মেয়ে। বাড়িতে এসে যদি বাংলায় না কথা বলো, আমি তোমার কোনো কথার উত্তর দেব। ধর্মের গোটা রাজনীতিটা হচ্ছে ক্ষমতা দখলের রাজনীতি এবং পুঁজির রাজনীতি। আর ঈশ্বর কেবলমাত্র ইসরায়েলের পক্ষে থাকে আর আমেরিকার পক্ষে থাকে কেন? ভারতবর্ষের এমন বা পৃথিবীর এমন পরিস্থিতি হয়েছে কিছু কিছু সময় মনে হয় জলপাই রঙের পোশাক পরে হাতে AK-47 নিয়ে বেরিয়ে পড়ি। খনিটা হাতে এরম ডলতে ডলতে সালা বানিয়ার বাচ্চা পৃথিবীর শ্রেষ্ঠ টিমটাকে নষ্ট করে দিয়ে চলে গেছে। কোনো সালা আমাদের সঙ্গে জিততে পারত? এই যে সারা ভারত জুড়ে যে জুয়া খেলা হয় তার একটা পার্সেন্টেজ পান নীতা আম্বানি। নীতা আম্বানি খেল রত্ন পেয়েছেন। আমি জানি না উনি হাডুডুও খেলেছেন কিনা, কিন্তু উনি খেল রত্ন পেয়েছেন। না, আমার শিক্ষাটা সেরকম নয়। আমার আর একটা খুব আপত্তিকর কথা লাগে আর কি, এই যখন কিছু কিছু লোক বলেন, আমি খুব আপত্তি করি, বার খেয়ে ক্ষুদিরাম। আমি খুব স্পষ্ট করে জানিয়েছি যে পশ্চিমবঙ্গ সরকারের এই মুহূর্তে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। পুঁজির প্রাথমিক কাজ হচ্ছে মানুষের ভেতরের মানবিক গুণগুলোকে নষ্ট করা। এই প্রত্যেকটা ছাত্র মানে হচ্ছে এক একটা শেয়ার। সেই শেয়ারের দাম কত? কিছু লোক এখন বলে হিন্দিটা নাকি তার রাষ্ট্রভাষা হবে, যে ভাষায়, হ্যাঁ, যে ভাষায় মানে 1/3 লোকও কথা বলে না। বলে আমার মাসি আপনার সঙ্গে একটা গোটা দিন ছিলেন, ওটা আসলে আমার বাবা। যে আর যেন কোন রকম আন্তর্জাতিক পুরস্কার না পাই, কারণ আমার দীর্ঘদিন কোনো কাজ ছিল না। সিপিএম বলতে শুরু করেছিল হচ্ছে আমাকে 2008 সালে। যখন সব জাহাজ ছেড়ে পালাচ্ছে, সবাই তখন অরাজনৈতিক হচ্ছে, আমি এমন ইয়ে করব তোমরা ভাবতেও পারছো না। এই পৃথিবীটা সহপ্রাণীদের, তারা সংখ্যায় অনেক বেশি। নুনের পয়সাটা চুরি করে নিয়ে নুন না দিয়ে জন্তুদের কষ্ট দিচ্ছে, যে এরপর যখন বাড়ির মধ্যে ঢুকে হাতিগুলো নুন খেতে চাইবে, গন্ডারগুলো নুন খেতে চাইবে, তখন তো আপনি বলবেন যে কি অত্যাচার করছে। একটা পাখি তার ছবি তোলবার জন্য সারাদিন 360 কিলোমিটার দৌড়ে বেড়াচ্ছি। লেঘর্ন মুরগি দেখেছেন? দারুণ কালার হয় তাদের, যে মোরগগুলো হয়, আপনি অপরূপ ভাবে তাদের সূর্যের আলো পড়া অবস্থায় তার রং দেখছেন, তার সৌন্দর্য দেখছেন। আর পাশের জন জিভ দিয়ে লালা ফেলে বলছে, ওহ, টেঙ্গড়িটা যা হবে না। নমস্কার, আলাপ টিভিতে স্বাগত জানাই। আজ আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি বিশিষ্ট অভিনেতা, আমাদের প্রিয় নাট্য ব্যক্তিত্ব শ্রী চন্দন সেনকে। আপনাকে স্বাগত জানাই। আমি সরাসরি একেবারে প্রশ্নে চলে যাই। বর্তমান বিশ্বের যে পরিস্থিতি, গাজা, ইসরায়েল, ইরান, আমেরিকা, ভারত, পাকিস্তান, একটা অপ্রীতিকর অবস্থা দীর্ঘ সময় ধরে চলছে। এটা মানুষ চন্দন সেনকে কতটা প্রভাবিত করে? আর 5টা মানুষকে যেভাবে প্রভাবিত করে সেভাবেই। তবে এখানে পুঁজির ভূমিকা সবচেয়ে বড় উল্লেখযোগ্য ঘটনা এই কারণের জন্য, অ্যালবেটস যে সংস্থা, ইসরায়েলি সংস্থা, এবং অন্যান্য যারা সার্ভেলেন্স ইকুইপমেন্টস তৈরি করে এবং বিক্রি করে, বা অ্যাপ্লিকেশন বিক্রি করে, যুদ্ধাস্ত্র বিক্রি করে, এই ধরনের বা ইসরায়েলের সঙ্গে সরাসরিভাবে এই জর্ডান, তারপর এই যে যতগুলো রাষ্ট্র, মানে টার্কি সহ যতগুলো দেশ আছে, এরা প্রত্যেকে ইসরায়েলের সাথে ব্যবসা করে। এবং তার থেকে বড় কথা, এই ট্রাম্পের জামাই, সে প্রায় $300 বিলিয়ন মতো ব্যবসা করে ইসরায়েলের সাথে। ফলত বোঝাই যাচ্ছে। এবং হ্যাঁ, এবং ইসরায়েল
খুব খোলাখুলি ভাবে এই মার্কো রুবিওকে ওখানে রাখা হয়েছে, খুব খোলাখুলি ভাবে $100 বিলিয়ন ট্রাম্পের নির্বাচনের জন্য, নির্বাচনী প্রচারের জন্য দিয়েছে। এটা খুব খোলাখুলি ভাবে বলে। বিশেষ করে জেফ্রি শ্যাক্স, যিনি কলম্বিয়া ইউনিভার্সিটির প্রফেসর এবং একই সঙ্গে সঙ্গে যিনি 40 বছর ধরে ইকোনমিক কনসালটেন্ট হিসাবে আমেরিকান গভর্নমেন্টের সঙ্গে যুক্ত এবং আরো অন্যান্য দেশের সাথে যুক্ত। সে জেফ্রি শ্যাক্স যেভাবে পরিষ্কার করে দিয়েছেন, তাদের পুঁজির ভূমিকাটাই সবচাইতে বড় হয়ে দাঁড়িয়েছে, যে গাজায় কত লোক মরলো না মরলো, তারা তথাকথিতভাবে ইসলামী মানুষ কিনা, ইসলাম ধর্মকে তারা গ্রহণ করেন কিনা, ইত্যাদি ইত্যাদি কোনোটাই মানে কি বলবো, জরুরি নয়। জরুরি শুধুমাত্র মুনাফা এবং ব্যবসা। এটাই পুঁজির ধর্ম, এবং পুঁজির সেই ধর্মানুযায়ী গাজার এখনো পর্যন্ত 17,000 বলছে, সংখ্যাটা আরো বাড়বে। মানে ইনফ্যান্ট বলতে যা বোঝায়, শিশু বলতে যা বোঝায়, তাদের মধ্যে দুগ্ধপোষ্য শিশুও আছে, তাদের মারা যায় প্রায় 37,000 না 40,000-এর কাছাকাছি মহিলাদের মারা যায়। এবং প্রায় মানে এই যখন জল বন্ধ করে দিয়েছে, ওষুধ বন্ধ করে দিয়েছে, খাবার বন্ধ করে দিয়েছে, মানবাধিকার সমস্ত রকমের জেনোসাইড বলতে যা যা বোঝায় তার প্রত্যেকটা ঘটানো হচ্ছে। মজার কথা হচ্ছে, যেটা নিয়ে প্রায় কেউ আলোচনা করে না, একমাত্র আমেরিকার একটা সময়ের ইরাকে অন্তত যারা অস্ত্র আছে কিনা দেখতে গিয়েছিলেন, এবং যিনি ইসরায়েলি IDF তে ট্রেন করতেন বা এখনো মাঝে মাঝে যোগাযোগ রাখেন, সেই স্কট রিডার বা কর্নেল ম্যাকগ্রেগর, যিনি মানে 2-3 বছর না 4 বছর আগে পর্যন্ত যিনি আমেরিকান সৈন্যবাহিনীর কর্নেল ম্যাকগ্রেগর। তো এরা খুব পরিষ্কার ভাবে আমাদের দেখিয়ে দিচ্ছেন, আমি অন্যান্য দেশের কোনো মানুষের কথা শুনছি না, আমি একদম আমেরিকান ডিপ্লোম্যাট, আমেরিকান সোলজার্স, তাদের কথা আমি বলছি, যে তারা খুব স্পষ্ট করে দেখিয়ে দিয়েছে যে এখানে শুধুমাত্র যুদ্ধাস্ত্র ব্যবসায়ীদের জন্যই এই দুর্ঘটনাটা ঘটছে। কিন্তু এদের মধ্যে জেফ্রি শ্যাক্স এবং স্কট রিডার যেটা পরিষ্কার করে দিয়েছেন, সেটা হচ্ছে গাজার থেকে মাত্র 40 কিলোমিটার দূরে একটা গ্যাসের সন্ধান পাওয়া গেছে, যেখানে 3 ট্রিলিয়ন কিউবিক মিটারের গ্যাস রয়েছে। সুতরাং আজকে যদি গাজাকে মুক্ত করে দেওয়া হয় এবং গাজা যদি ঠিক করে যে সে তার ইকোনমিটাকে ঠিক করবে ওই গ্যাসের ওপর, তাহলে এই গ্যাসটা দখল করাটা আসল উদ্দেশ্য। তাহলে কি এই যে এত বড় গ্যাসের ভান্ডার, সেইটা দখল করা আসল উদ্দেশ্য? এইটা সম্পর্কে আলোচনা হয় না। সুতরাং আমি গাজা পর্যন্ত তো যেতে হবে না। এই তো গত পরশুদিন একটি যাদব, তিনি ব্রাহ্মণদের গ্রামে গিয়ে গীতা পাঠ করতে গিয়েছিলেন। তিনি হিন্দু, কিন্তু ব্রাহ্মণদের গ্রামে কোন সাহসে ঢুকেছে একজন দলিত হয়ে, এবং তাও নাকি আবার গীতা পাঠ করবে, রামায়ণ পাঠ করবে। তাকে ধরে মারা হলো, তার চুল কেটে নেওয়া হলো অর্ধেক। তো এগুলো যতদূর পর্যন্ত একজন মানুষকে নাড়া দিতে পারে। শিল্পীরা তো, আপনারা তো অনেক স্পর্শকাতর জায়গা থেকে, তো যার ফলে আপনাদের কাছে এই জিনিসগুলোর যে সেন্সিটিভিটি যে জায়গা, সেটা অনেক বেশি তীব্র হবে। আমাদের এখানে যে 9 বছরের মেয়েটাকে যেভাবে মেরে ফেললো, এবং অশেষ ধন্যবাদ তার মাকে, যে টাকা দিতে গিয়েছিল তাকে ফিরিয়ে দিয়েছেন, জোর করে ফিরিয়ে দিয়েছেন। ফলত এখনো বোঝা যায় যে মানুষ আছে। সারা বিশ্ব জুড়ে যে গাজার বিরুদ্ধে আন্দোলন চলছে, গত সপ্তাহে মাঝরাত্রিরে এই ইসরায়েলের জন্য একটা ব্রিটিশ
বম্বার্ডমেন্ট করা যায় এমন একটা জেট পাঠানো হচ্ছিল, তার ইঞ্জিনের রং করে কিছু মানুষ আটকে দিয়েছে, সেই প্লেনটা আর উঠতেই পারেনি। এই এই মরক্কোতে এই মুহূর্তে ইসরায়েলে যাওয়ার জন্য বেশ কিছু আর্মামেন্টস আসছিল জাহাজে, তাকে বলে দিয়েছে যে আমরা কোনো মাল নামাবো না এখানে, কোনো মাল। বিশেষ করে কাতার হচ্ছে আমেরিকানদের সবচেয়ে বড় এয়ারবেস, এবং এখান থেকেই সবচেয়ে বড় বড় অ্যামিউনিশনস গুলো যায়। এবং আপনি অবাক হয়ে যাবেন যদি কখনো দেখেন, প্রত্যেক বছর হয়, গুগলে খোঁজ করলেই পাবেন যে দুবাইতে একটি অস্ত্র মেলা হয়। অস্ত্র মেলা, হ্যাঁ, দুবাইতে। সেটা যদি দেখেন কখনো, তাহলে বুঝতে পারবেন যে এই পুঁজি সে কোনো রকম ভাবে কোনো মানুষের সহায়তা করবে বলে বা মনুষ্য সভ্যতা বজায় রাখবে বলে বা তার সংস্কৃতিকে বজায় রাখবে বলে কোনো রকম ভাবনা ভাবে না। সে কেবল একটি মাত্র ভাবনা ভাবে যে কি করে সে তার মুনাফা তৈরি করবে এবং সাম্রাজ্য বিস্তার করবে। এবার আমরা একটু আপনার ব্যক্তিগত জীবনের দিকে যাই। আমরা শুনেছি আপনি ফার্স্ট ডিভিশন ক্রিকেট খেলতেন, আপনি বোলার ছিলেন, ক্রিকেট ছাড়লেন কেন? কারণ আমি বুঝে গিয়েছিলাম যে ওখান থেকে না কোটা থেকে চাকরি হয়, রেলের চাকরি হয়, ব্যাংকের চাকরি হয়। সেই কোটায় আমাদের যে ব্যাচ, সেই ব্যাচটায় আমি পড়িনি। এটা হয় হচ্ছে যারা কোচ তাদের নিজেদের কোটা হয়, সেই কোটায় যাদবপুরে কে যাবে, যাদবপুরের টিমটা কিভাবে তৈরি হবে, অমুক স্কুলের টিমটা কিভাবে তৈরি হবে, এগুলো সব ঠিক হয়। আমি সেই কোটার মধ্যে পড়িনি। না, এই কারণেই আপনি ক্রিকেট থেকে সরে এলেন? এটা একটা কারণ। দু নম্বর কারণ হচ্ছে যে অভিনয় আমাকে অনেক বেশি টানছিল। এখনো তো ক্রিকেট দেখেন? মানে ক্রিকেটের সাথে তো সেই 50 ওভারের খেলা অবধি দেখি, তারপরেরটা তো সম্পূর্ণ তো মানে আপনারা সকলে নিশ্চয়ই জানেন যে ভারতবর্ষে কি খেলা হবে, কোন খেলা হবে, এবং সেই খেলার কোনটা প্রাইম টাইমে পড়বে, ওটা সবচেয়ে জরুরি। প্রাইম টাইমে কোন খেলা হবে, এই পুরোটাই ঠিক করেন নীতা আম্বানি। নীতা আম্বানিকে বাদ দিয়ে ভারতবর্ষের বুকে আপনারা দেখেছেন যে গভর্নমেন্টের যতগুলো তথাকথিত আমাদের বেড়ে ওঠার সময় যত বড় বড় লিগ গুলো হতো, ফুটবলের লিগ বলুন, ক্রিকেটের লিগ গুলো বলুন, সেগুলো প্রায় উঠে গেছে, সবটা উঠে গেছে। উঠে গিয়ে এখন ভয়ঙ্কর রকম ভাবে এই খেলাগুলো স্পন্সার্ড অবস্থায় আসছে। কিন্তু মজার ব্যাপার, আপনারা নিশ্চয়ই এও জানেন যে সর্বজনবিদিত যে এখন যে জুয়া খেলা চালু হয়েছে, যেটা সরকার অনুমোদন দিয়েছে যে জুয়া খেলা হবে, তার জন্য অ্যাপ্লিকেশনস, এবং ইন্ডিয়ান জার্সির বুকেও যে স্পন্সর, তারাও একটি জুয়ার কোম্পানি। হ্যাঁ, না, যে জুয়া খেলা হবে, এই যে সারা ভারত জুড়ে যে জুয়া খেলা হয় তার একটা পার্সেন্টেজ পান নীতা আম্বানি। তো সুতরাং নীতা আম্বানিকে বাদ দিয়ে এই মুহূর্তে ভারত, কারণ নীতা আম্বানি খেল রত্ন পেয়েছেন, আমি জানি না উনি হাডুডুও খেলেছেন কিনা, কিন্তু উনি খেল রত্ন পেয়েছেন। তো সুতরাং এখন যে খেলাগুলো হয় খুবই প্রিসিশন লাগে। উন্মাদনা সে তো ক্রমাগত, সেটা ছেড়ে দিন, আমি তো আর সেই উন্মাদনার দিকে, এটা এখন অনেক বেশি স্পন্সর সর্বস্ব বা, সেটাতেও আমি আপত্তি করছি না। আমার লক্ষ্য হচ্ছে যে ক্রিকেট বলতে আমরা যেটা বুঝি সেটা 50 ওভারের নিচে এলে ডাঙ্গুলি হয়ে যায়, কিন্তু তারও একটা প্রিসিশন লাগে, অবশ্যই তার একটা প্রিসিশন লাগে, কিন্তু 50 ওভার অব্দি ক্রিকেটটা ক্রিকেট হয়। অর্থাৎ বোলার ব্যাটসম্যানকে ঠকাবে, ব্যাটসম্যান বোলার যত রকমই গন্ডগোলের মতো বল করুক না কেন তাকে রুখে দিয়ে তাকে মাঠের বাইরে পাঠাবে। একরকম ভাবে ফিল্ড সাজানো হয়েছে, ব্যাটসম্যান কমপ্লিটলি অন্যরকম ভাবে খেলে সেই ফিল্ড সাজানোটাকে তছনছ করে দেবে। এই সব ভাবনাগুলো মানে যেটা ক্রিকেট আর কি, সেইটা কোথাও একটা মিসিং। তার থেকেও বড় কথা হচ্ছে যে
বোলার যে বলটা করলেন সেই বলটাকে যে সম্মান করা, বা ব্যাটসম্যান যেভাবে আমি এভাবে সাজিয়েছি তা সত্ত্বেও আমাকে উল্টো দিকে চালিত করতে বাধ্য করছে, ওটা ভেদ করে ফেললেন। হ্যাঁ, এইটাকে যে সম্মান করা, এই অবধি আমরা ক্রিকেট খেলা শিখেছি। আমরা গালিতে ঠেলে একটা রান নেওয়া যায় কি করে, সেইটাকে আমরা সম্মান করতে শিখেছিলাম। যে বলো যে খুব ভালো, এটা তুমি নিজে বোলার হয়ে বলবে, তুমি হ্যাঁ তোমার বলে হয়তো 4 মেরেছে, কিন্তু তুমি যে বলটা ফেলেছিলে সেই বলটা 4 মারার মতো নয়, কিন্তু সে 4 মেরেছে। সো আই হ্যাভ টু সে ওয়েল প্লেড স্যার। একদম। তো তার নিচে এখন এসে গেছে ক্রিকেট। তো এমনিও ক্রিকেট একটা জেন্টলম্যানস গেম হিসেবে পরিচিত, কিন্তু আপনি যে জায়গা থেকে বললেন সেটা অবশ্য একটা না, আমি জেন্টলম্যান ফিল্টলম্যান ছেড়ে দিলাম। আমি বলছি ক্রিকেটটা, ক্রিকেট, হ্যাঁ, যে ক্রিকেটটায় মানে আজকে যদি রোনাল্ডো মেসির যা ক্ষমতা, সেই ক্ষমতাকে যদি সম্মান না করে, মেসি যদি রোনাল্ডোর ক্ষমতাকে সম্মান না করে, তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা এখন খেলাধুলোর ক্ষেত্রে হচ্ছে। আমি একটু সিনেমার দিকে যাই। কেউ কেউ বলেন যে লার্জার দ্যান লাইফ সিনেমা না হলে মানুষ দেখে না। আমার আপনার কাছে প্রশ্ন হলো, সিনেমা মানুষের রুচি তৈরি করে, না মানুষের পরিবর্তিত রুচির সাথে তাল মেলানো সিনেমার কাজ? এটা ভাইস ভার্সা। সিনেমা মানুষের রুচি তৈরিও করে, আবার রুচি সমাজের যে, এটা রুচি নয়, সমাজের যে অবস্থানটা হয়ে রয়েছে তার প্রতিফলন দেখানোটাও সিনেমার কাজ। আজকে এই যে ভয়াবহ সমাজ আমরা তৈরি করেছি, সেই সমাজের প্রতিফলন সিনেমায় না থাকাটা, দেখুন সিনেমা তো একটা সাংস্কৃতিক দলিল। সিনেমা সবসময় বিনোদন নয়, একটা সাংস্কৃতিক দলিল, তারও একটা দায়বদ্ধতা আছে। সেই জন্য আপনারা যদি লক্ষ্য করেন, তথাকথিতভাবে আমাদের ভারতবর্ষের ন্যায় নীতির বোধ অনুযায়ী দুষ্টের দমন শিষ্টের পালন, এটা কিন্তু সবসময় তথাকথিত, আপনি যদি দেখেন হিন্দি সিনেমা থেকে শুরু করে এই যত রকমের আপনারা ব্লকবাস্টার এখন শব্দটা ব্যবহার করা হচ্ছে, তার প্রতিটাতে কিন্তু এইটাই প্রতিফলন ঘটেছে, দুষ্টের দমন এবং শিষ্টের পালন। হ্যাঁ, সেটা বলতে গিয়ে কোথাও এতটা বেড়ে গেছে, অতিরঞ্জিত হয়ে গেছে কোথাও, কিন্তু মূল যে ভাবনাটা দুষ্টের দমন এবং শিষ্টের পালন, সেখান থেকে কিন্তু বেরিয়ে আসেনি, কখনো বেরিয়ে আসেনি। এবং এই যে দাদা দুষ্ট যাকে আমি দেখাচ্ছি, তো সেটা চড়া দাগে আঁকা দুষ্ট ছবি আর কি। হ্যাঁ, আবার দুষ্টকে দুষ্ট হিসেবে প্রতিপন্ন করা হচ্ছে, সে ধরনের সিনেমা হয়েছে, এবং সেটাও হিন্দি সিনেমা। একটা দীর্ঘদিন ধরে হিন্দি সিনেমা বহুদিন ধরে কিন্তু রাজনৈতিক দায়িত্ব পালন করে চলেছে। রাজনৈতিক দায়িত্ব, শুধু সাংস্কৃতিক দায়িত্ব নয়, রাজনৈতিক দায়িত্ব পালন করে চলেছে। এমন সমস্ত সিনেমা আছে, যে সমস্ত সিনেমাগুলো তথাকথিত কাদের খান, উৎপল দত্ত এনারা অভিনয় করেছেন, কিন্তু তার যে সমস্ত অমিতাভ বচ্চনের কিছু সিনেমা এমন সমস্ত জায়গা তৈরি করে দিয়েছে যেখানে সমাজের ভয়ঙ্করভাবে প্রতিফলন ঘটেছে এবং সমাজের অন্যায়গুলোর বিরুদ্ধে সাংঘাতিকভাবে আক্রমণ করা হয়েছে। তো সুতরাং সিনেমা যেমন এক ধরনের রুচি তৈরি করে, তেমনি সিনেমা আবার সামাজিক অবস্থানের প্রতিফলনও বলা যায়। এই মানে রিসেন্টলি অক্ষয় কুমারের একটি সিনেমা রিলিজ করলো আর কি, কেশরী 2। সেখানে ক্ষুদিরাম বসুকে তারা ক্ষুদিরাম সিং বলে দেখাচ্ছে। আমি খুব স্পষ্ট করে জানিয়েছি যে পশ্চিমবঙ্গ সরকারের এই মুহূর্তে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত, আইনানুগ, যাতে ভবিষ্যতে আর কখনো কেউ এই দুঃসাহসটা করতে না পারে। আসলে কি হয়েছে জানেন তো, এই RSS এর তো কোনো
মানে কলঙ্কময় স্বাধীনতার সময়টা তো চূড়ান্ত কলঙ্কময়, সেইটাকে ঢাকার জন্য এখন নানা রকমের পন্থা আবিষ্কার করছে। এবং ওই বিবেক অগ্নিহোত্রী বলে ওই লোকটা, এই সরকার চলে গেলে আমার নিজের মনে হয় এই লোকটাকে মানে একটা দীর্ঘ কারাবাসে পাঠানো উচিত, এবং সেটাও খুব নির্জন কোনো কারাবাসে, দীর্ঘ, মানে আরো অনেককে পাঠানো উচিত, কিন্তু এই লোকটাকে আরো বেশি করে পাঠানো উচিত। তার কারণ এই লোকটা, এই যে আপনি এক্ষুনি বলছিলেন যে সমাজের বুকে রুচি তৈরি করে কিনা, মিথ্যা ঐতিহাসিক তথ্য সম্বলিত ভাবনা, এখন তো মিথ্যা ন্যারেটিভ অসংখ্য তৈরি হ্যাঁ, এই যাকে আমরা আবার তার আবার সাহেবরা সেইটাকে একটু গায়ে লাগছিল, ডিরেক্টলি কেউ যদি বলে ইটস আ লাই, তখন বলছে পোস্ট ট্রুথ শব্দটাকে ব্যবহার করছে। তো যেমন পোস্ট হিস্টরি শব্দটাকে ব্যবহার করেছিল, ঠিক তেমনি ভাবে। তো সুতরাং আমার নিজের মনে হয় যে এটা 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 অত্যন্ত অন্যায় তো শুধু নয়, একটি 16 বছরের ছেলে ফাঁসির মঞ্চে গেছে জেনে। একদম। আমার আর একটা খুব আপত্তিকর কথা লাগে আর কি, এই যখন কিছু কিছু লোক বলেন, আমি খুব আপত্তি করি, বার খেয়ে ক্ষুদিরাম, এটা এটা যারা বলে, হ্যাঁ, তারাই এখন ওই আমাদের যে সেন্ট্রাল জেল আছে, সেই সেন্ট্রাল জেলে গিয়ে যতীন দাস যেখানে অনশন করেছেন সেখানে শুয়ে পড়ে দাঁড়িয়ে সেই বেদিটার ওপর, মানে যে ওটা একটা সিমেন্টের বেদি ছিল, তো দাঁড়িয়ে সেলফি তুলছে। এটা আমরাই ঘটিয়েছি, আমরাই এমন একটা রাজনৈতিক অসচেতন একটা সমাজ তৈরি করেছি যেখান থেকে তাদের ইতিহাসবোধটা তো নেই, এমনকি সামান্য সংস্কৃতিবোধটাও নেই। ঠিক। রাজনীতির প্রসঙ্গে বলি, যখন বাম আমল ছিল আপনি সেই সরকারের বিরোধিতা করেছেন, তাদের বিভিন্ন যে কাজকর্ম সেগুলো নিয়ে কথা বলেছেন। কেউ কেউ বলতো যে জনবিরোধী চন্দন সেন নকশাল। হ্যাঁ, আবার আজকেও এখনো এই সরকারের বিরুদ্ধেও কোনো কাজের সমালোচনা আপনি করছেন। কেউ কেউ বলছে চন্দন সেন সিপিএম। সিপিএম বলতে শুরু করেছিল হচ্ছে আমাকে 2008 সালে। 8 সালে যখন সব জাহাজ ছেড়ে পালাচ্ছে, সবাই তখন অরাজনৈতিক হচ্ছে। আমি কথাটা মানে বুঝিনি, আমি সোমনাথ যেটুকু আমি ডিরেক্টলি জিজ্ঞেস করেছিলাম, অরাজনৈতিক শব্দটা কি? আসলে কি অ্যাপলিটিক্যাল বলে কিছু হয়, মানে অরাজনৈতিক বলে কোনো মানুষ এরকম হওয়া সম্ভব? হ্যাঁ হ্যাঁ হয়, সেটা হয় হচ্ছে সূর্যের যে ইয়ে আছে, অক্ষরেখা আছে, ওর মধ্যে বোধহয় এরকম কিছু একটা আছে। আজকে এখন তো একটা গ্লোবালাইজেশনের যুগ, সবকিছুই মানুষের ইমোশন গুলো পণ্য হয়ে উঠছে। তো এই পরিবর্তিত সময় আপনারা তো একটা দীর্ঘ পরিবর্তন দেখলেন। এই সময়টাতে দাঁড়িয়ে যখন ইচ অ্যান্ড এভরিথিং, যে কোনো জিনিসই পণ্য আর কি, পৃথিবীর মানুষের প্রত্যেকটা হাসি কান্না এগুলো বিক্রি হচ্ছে, তো এইটাকে আপনি কিভাবে দেখেন? কিভাবে দেখার তো কিছু নেই, আবার বারবার মার্কসের কাছে ফেরত যাই, যেখানে মার্কস প্রথম কথাটা যা বলেন যে পুঁজির প্রাথমিক কাজ হচ্ছে মানুষের ভেতরের মানবিক গুণগুলোকে নষ্ট করা। এবার মানবিক গুণ কাকে বলে? এই কিছুদিন আগে পর্যন্ত জেনেটিক সায়েন্সের যারা বড় বড় মাথা, তারা এই কিছুদিন আগে পর্যন্ত প্রমাণ করেছেন যে মানুষ হচ্ছে যূথবদ্ধ জীব, মানুষ কখনো একলা বাঁচতে পারে না। কিন্তু এখন তো ফ্যামিলি গুলো ভেঙে যাচ্ছে, নিউক্লিয়ার হয়ে যাচ্ছে। না, ফ্যামিলি ভেঙে যাচ্ছে, নিউক্লিয়ার সবই বুঝলাম, একাকিত্বের ইন্ডেক্সও বাড়ছে, যারা বাড়াতে চাইছেন তারা বাড়ছে, এবং যে রাজনীতি বাড়তে বলছে এবং সেই রাজনীতি বলছেন এর পেছনেও একটা পুঁজির নিয়ন্ত্রণ আছে। একেবারে আমি যদি আপনাকে আলাদা না করতে পারি, তাহলে কি আপনার 4 জনের ফ্যামিলিতে 2টো টিভি কি করে বেচবো আমি? আমাকে আপনাদের 4 জনের ফ্যামিলিতে 2টো টিভি বেচতে হবে, তো 4 জনের ফ্যামিলিতে 8খানা ফোন বেচতে হবে, এবং 8 জনকে 8 রকম ভাবে, এই 4 জনকে 8 রকম ভাবে তাকে বলতে হবে। আজকের তারিখের সবচেয়ে জরুরি জিনিস হচ্ছে, মানে মানুষের জীবনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অ্যালগরিদমকে বোকা বানানো। সারাদিন ধরে উঠে আপনি ঘুম থেকে উঠে আপনি একবার
মুসলিম ফান্ডামেন্টালিস্টদের কিছু কিছু দেখবেন, তারপর খ্রিস্টান জায়নিস্টদের কিছু কিছু দেখবেন, তারপর আরএসএস এর কতগুলো ফিড পড়বেন, ঠিক। তারপর গিয়ে আপনি হঠাৎ করে পাল্টে ফেলে পাখি কত রকমের হয় এটা দেখতে আরম্ভ করবেন, মোটামুটি অ্যালগোরিদম ভেস্তে যাবে। হ্যাঁ, সে বুঝে উঠতে পারবে না আপনাকে ঠিক এক্স্যাক্টলি কি পাঠাবো। এগুলো তো আপনার রুচি অনুযায়ী আপনাকে ফিট করানোর একটা কৌশল আর কি। এই নেটফ্লিক্সে একটা সিনেমা আছে, পারলে দেখে নেবেন। আমি তো এই এসএফআই ডিওএফ এর ছেলেপুলেদের তখন একটা সময় বলেছিলাম যে এই 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 ছবিটা দেখিয়ে ক্লাস করো ভাই, আর প্ল্যান্ডেমিক বলে একটা সিনেমা আছে সেইটা দেখিয়ে ক্লাস করো, যে এই পুরোটা কি করে তৈরি করা হয়েছিল মানুষের মানব সভ্যতার বিরুদ্ধে এত বড় সংগঠিত আক্রমণ এর আগে বোধহয় কখনো হয়নি। যেটা আজকে আবার এই জেফ্রি শ্যাক্স, সেই কমিটি যেটা তদন্ত কমিটি, তারও চেয়ারে বসে রয়েছেন জেফ্রি শ্যাক্স, এবং তিনিও আজকে পরিষ্কার করে একটার পর একটা করে বার করছেন যে আদতে এই ডক্টর ফচি এবং বিল গেটস এবং এদের সব সম্মিলিতভাবে 193টা দেশের মিলিটারির সঙ্গে যোগাযোগ রেখে কি করে পুরো ঘটনাটা ঘটায়, এবং এই তথাকথিত এজেন্সিজ তারা কি করে নিজেদের মধ্যে কথা চালাচালি করে। এবং লক্ষ্য করে দেখবেন সারা বিশ্ব জুড়েই এই কোভিডের সময় সবচেয়ে বেশি বিলিয়নিয়ার বেড়েছে। প্রতি 4 ঘন্টায় 1 কোটি করে লোকের কাজ নষ্ট হয়ে গেছে, আর প্রতি 4 ঘন্টায় 4টে করে বিলিয়নিয়ার তৈরি হয়েছে। অঙ্কটা কি? এখানে তো একটা বড় সড় প্রশ্ন চিহ্ন থাকেই। হ্যাঁ, এই যেমন এই যে যুদ্ধটা হচ্ছে, 12 দিনের যুদ্ধ হলো। যুদ্ধ হওয়া মানে কিছু মানুষ প্রচুর টাকা করবে। তারা কারা? যারা যুদ্ধটা চায়। একটা অসাধারণ কল্যাণ দা একটা গান করেছেন, যারা যুদ্ধ চায় তারা যুদ্ধে যায় না। এই লোকগুলোই আর কি। ঠিক। এবার একটু আমরা অন্য প্রসঙ্গে আসি দাদা। এখন যে কোনো বাচ্চা কাচ্চা যারা ছোট ছোট শিশু, তাদের বাবা মায়েরা কত নামি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করবে তার একটা প্রতিযোগিতা আমাদের সোসাইটিতে সর্বত্র। অনেক বাঙালির ছেলে মেয়ে এমনও আছে যে হয়তো একটা অদ্ভুত বাংলা বলে, লিখতে বা পড়তে পারে না। তো একটা ভাষার সাথে তো সামগ্রিকভাবে একটা জাতির সংস্কৃতি জড়িয়ে থাকে, ইতিহাস ঐতিহ্য জড়িয়ে থাকে। এই যে ধারাবাহিকভাবে চলতে থাকা ঘটনা, এটা কি বাঙালির সংস্কৃতির জন্য একটা বড়সড় হুমকি নয়? আবার আপনাকে ফিরতে হবে পুঁজির কাছে, আবার আপনাকে ফিরতে হবে এমবিএ ওয়ালাদের কাছে, যারা হাসপাতালটাকে আর হাসপাতাল রাখতে দেয়নি, যারা স্কুলটাকে স্কুল রাখতে দেয়নি, কলেজগুলোকে কিংবা ল্যাবরেটরি রাখতে দেয়নি। তারা কেবলই বুঝেছে এই প্রত্যেকটা ছাত্র মানে হচ্ছে এক একটা শেয়ার, সেই শেয়ারের দাম কত, সেই শেয়ারের ভ্যালুয়েশন কি হবে। এবং এইটা যখন আপনারা জানি না, আপনি জানেন শেয়ার মার্কেট কিভাবে চলে? আমার ঠিকঠাক ধারণা নেই। আশ্চর্য অবাক হয়ে যাবেন যে একটি কি বলা উচিত আমার, মানে নেতাজি নগর বয়েজ স্কুলের ক্লাস 10-এর ছেলেকে জিজ্ঞেস করবেন, ও শেয়ার মার্কেট জানে। দেখবেন ফোনেও এসব আছে, এসব করছে। এইটা সমাজের মধ্যে প্রতিষ্ঠা করে দিতে পেরেছে। সুতরাং আর তখন এই যেমন কর্পোরেটরা, আমি খুব একটা সময় বছর 3-4 কি বলবো, ঘনিষ্ঠভাবে খুব উচ্চস্তরীয় কর্পোরেটের সঙ্গে আমার ঘর করার অভিজ্ঞতা আছে। তারা মনে করে যে আপনার কি এডুকেশনাল কোয়ালিফিকেশন, ইট ইজ ইমমেটেরিয়াল। আপনাকে যে কাজের জন্য নেওয়া হচ্ছে সেই কাজটার আপনার কত ভালো আউটপুট তৈরি হচ্ছে তার উপর, আপনি রকেট সায়েন্স পড়ে এসছেন কিনা ইমমেটেরিয়াল। আপনাকে একটা কাজ দেওয়া হয়েছে যে কাজটায়
কোম্পানি সবচেয়ে কম ইনপুট দেবে এবং সবচেয়ে বেশি আউটপুটের আপনি পর্যবসিত করতে পারবেন। সুতরাং এটা যখন একটা সংস্কৃতি, তখন সেখানে ভাষাটা বা কোনো জাতির সংস্কৃতিটা এটা কোনো অবস্থাতেই মানে তাদের কাছে গ্রহণযোগ্য নয়। ঠিক, কারণ এ ধরে নিন ভারতবর্ষে কিছু লোক এখন বলে হিন্দিটা নাকি তার রাষ্ট্রভাষা হবে, যে ভাষায় যে ভাষায় মানে 1/3 লোকও কথা বলে না। এই দেশটা তো ইউরোপের মতো। ইউরোপে যেমন কেউ গিয়ে যদি বলে ইংরেজি হচ্ছে একমাত্র ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ, স্প্যানিশ কখনো ইংরেজি, হ্যাঁ, তাকে তার গুজ্জোদ্দারে গরম শলাকা ঢুকিয়ে ঠান্ডার দিকটা ভেতরে ঢুকিয়ে গরম দিকটা বাইরের দিকে করে দেবে। এবার আমি আপনাকে একটা কথা বলি, একটা মজার কথা। আমার একটা সময় খুব সুযোগ হয়েছিল ঘন ঘন আমেরিকা যাওয়ার। তো আমার এক বন্ধুর ভাই, তার বাচ্চা হয়েছে, তো সেই জন্য আমি ওই ছবিতে বর্ণ পরিচয় এখন বেরিয়েছে, বাচ্চারা খুব পছন্দ করে ছবি দেখতে দেখতে, আমি সেরকম নিয়ে গিয়েছিলাম। খড়গপুরের মেয়ে, কলকাতা দেখেনি জীবনে, দোকানপাট ভালো বলে চলে গেছে হচ্ছে আমেরিকায়। হ্যাঁ, সে আমাকে বলছে আপনাকে বাংলা বই এসব দিতে কে বলেছে? আমার মেয়ে এইসব শিখবে না, আমার মেয়ে একজন আমেরিকান মেয়ে। তারপরের থেকে তার বাড়িতে আর যাইনি আমি। আমার বন্ধুটি ক্ষমা চেয়েছে এবং বন্ধুর ভাইও ক্ষমা চেয়েছিল। কিন্তু মজার কথা হচ্ছে, যারা আমেরিকায় থাকে বা প্রবাসে যায়, তারা একটা জিনিস খুব ভালো করে জানে, ভারতবর্ষের অন্য কোন প্রদেশের বাচ্চা তারা যখন আমেরিকায় জন্মাচ্ছে, ইংল্যান্ডে জন্মাচ্ছে, ফ্রান্সে জন্মাচ্ছে, জার্মানিতে জন্মাচ্ছে, যেখানেই জন্মাক, এখন চীনে জন্মাচ্ছে, তারা বাড়িতে ফিরে তাদের প্রদেশের ভাষায় কথা বলে, তারা তাদের মাতৃভাষায় কথা বলতে বাধ্য করা হয়। আমার এক বন্ধু ডক্টর সুদীপ্ত চট্টোপাধ্যায়, খুব বড় স্কলার, বিরসা যখন প্রথম হয় ওকে তো ক্রেশে রাখতে হতো, কিন্তু পরিষ্কার করে দিয়েছিল সুদীপ্ত এবং তার স্ত্রী, বাড়িতে এসে যদি বাংলায় না কথা বলো, আমি তোমার কোনো কথার উত্তর দেব না। স্বভাবতই সে বাংলা শিখতে বাধ্য এবং তাকে বর্ণ পরিচয় পড়ানো। কিন্তু সে তো আমেরিকান বাচ্চা। বাংলাদেশি বাচ্চাগুলো তারা সবাই পাবলিক স্কুলে পড়ে, তারা ইংরেজিতে যখন বলে তখন আমেরিকান অ্যাকসেন্টে ইংরেজি বলে, কিন্তু সিলেটের ছেলে বাড়ি ফিরে গিয়ে সিলেটি বলে এবং তার সিলেটি বন্ধু বান্ধবের সঙ্গে বা বান্ধবীর সঙ্গে সিলেটিতেই কথা বলে, তখন সে ইংরেজি বলে না। একমাত্র পশ্চিমবঙ্গীয় বাঙালি আছেন যাদের যেহেতু ঐতিহ্যগত কারণে এই ইংরেজের পা চেটে চেটে 200 বছর, কারণ ভারতবর্ষের অন্যান্য অংশ তো চাটেনি, চেটেছে তো হচ্ছে কলকাতার অঞ্চল, এই তথাকথিত পশ্চিমবঙ্গের অঞ্চল। ফলত তাদের সেটা এখন প্রায় জিনে চলে গেছে যে না। আপনি একটা জিনিস দেখুন, মানে ইংরেজ চলে গেছে তো 75 বছরেরও অধিক সময় হয়ে গেল না। আবার একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, ইংরেজি জানাটা আবশ্যক। কেন? এখন তো আর ল্যাটিন, আগে একটা সময় ছিল যখন ল্যাটিন সারা বিশ্বের যোগাযোগের ভাষা ছিল, এখন তো না। তার আগে ছিল পার্সিয়ান, মানে ইরানিরা, পার্সিয়ান। এই ফার্সি আর ল্যাটিন জানাটা, উৎপল দত্ত বলতেন যে তখনও পর্যন্ত জানাটা একটা স্টেটাস সিম্বল ছিল। ইংরেজি জানাটা এখন জরুরি এই কারণের জন্য যে আপনাকে যদি সারা বিশ্বের মানুষের সঙ্গে কথা বলতে হয়, কাজ করতে হয়, এমনকি আপনাকে যদি দক্ষিণের মানুষের সঙ্গে কথা বলতে যেতে হয়, তাহলে ইংরেজিটা জানতে লাগবে। ইংরেজি জানুন,
কিন্তু তা বলে মাতৃভাষাকে অবহেলা করে, একাধিক ভাষা একজন মানুষ চাইলে শিখতেই পারেন। এবং যখন সেই ভাষাটি পৃথিবীর বুকে মিষ্টি ভাষা হিসেবে তৃতীয় এবং কথ্য ভাষা হিসেবে চতুর্থ, সেই ভাষাকে আপনি যখন অবজ্ঞা করেন, দিল্লিতে আমাকে একবার বলেছিল আর কি যে বাঙালি তো খালি আড্ডা আর ফাঁকিবাজি। আমি বলছিলাম আপনি কোন, আপনি হরিয়ানার লোক। আমি বললাম যে আপনার যত জনসংখ্যা আছে, আমাদের সেই জনসংখ্যায় আমাদের সাহিত্যিক আছে, বিজ্ঞানী আছেন, হ্যাঁ, কবি আছেন, পেইন্টার আছেন। তো বুঝতে পারছেন তো, আপনি আজকে যা যা করেন সেগুলো এই বাঙালিরা করে দিয়েছিল বলে করেন। এটা একটু জাত্যাভিমান প্রকাশ হলো, একটু আত্মশ্লাঘা প্রকাশ করা হলো, সেটাও ঠিক না। কিন্তু ভদ্রলোক যেভাবে আক্রমণ করছিলেন, প্রতি আক্রমণে আমার আর কিছু বলার ছিল না। ফেসবুক, টুইটার, কোন সোশ্যাল মিডিয়াতেই আপনি নেই কেন? না, আমার মতে আমি আসলে হোয়াটসঅ্যাপেরই ডিলিট করতে প্রায় 1 ঘন্টা সময় নিই। আর হোয়াটসঅ্যাপে যা সব, এই ফেসবুকে যা সব শুনি অন্যান্য লোকের কাছে, তাতে আমার মনে হয় না আমার খুব একটা দরকার আছে। একটা কথা যে ইনস্টাগ্রামে ফলোয়ার বেশি থাকলে নাকি ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়ার সম্ভাবনা বাড়ে, মানে এখন এরকম নাকি দেখা যাচ্ছে। ওই যে আবার এমবি ওয়ালারা, তো এই যে সত্যতা কতটা সত্য, আবার বলছি এমবিএ ওয়ালা যারা মানে তাদের 14 পুরুষ কখনো সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকে না, মানে আপনি তারা সেই এর পেছনে পুঁজি একদম। আর কি বিক্রি হবে কি হবে না। অভিনয় করতে গিয়ে এই যে একটা চরিত্র থেকে আরেকটা চরিত্রে যাওয়ার যে অভিযাত্রা, এখানে কোনো এমন চরিত্র আছে যেটা থেকে বেরোতে আপনার খুব বেগ পেতে হয়েছিল? না, আমার শিক্ষাটা সেরকম নয়। আমার শিক্ষা, আমার যারা মাস্টারমশাই রমাপ্রসাদ বণিক এবং শ্রী উৎপল দত্ত, তারা আমাদের এ ধরনের শিক্ষা দেননি। আমি আমাদের এটা একটা খুব অদ্ভুত কথা, সেটা হচ্ছে যে আমাদের আবার বাইরে থেকেও দেখতে হয়, আমাকেই দেখতে হয় যে এই লোকটা কি হতে পারা গেছে না হতে পারা যায়নি। তো যেই মুহূর্তে কাট বলা হয়, এবং এটা খুব ডেঞ্জারাস, একটা চরিত্র থেকে আরেকটা চরিত্র থেকে যাওয়া। কেন বলছি এটা? থিয়েটারের ক্ষেত্রে খুব ডেঞ্জারাস। আপনাকে এই সিন থেকে বেরিয়েই গোঁপদাড়ি তুলে অন্য পোশাক পরে 5 থেকে 7 মিনিটের মধ্যে আবার ঢুকতে হবে অন্য আরেকটা চরিত্র হয়ে। সেখানে এইগুলো খুব খারাপ জিনিস। আর মানে তার মানে আবেগের ওপর যে দখলটা থাকা দরকার, নিয়ন্ত্রণটা থাকা দরকার, সেটা নেই তার মানে। আর সেটা না থাকলে তো খুনও করে ফেলতে পারে। একটা গলা টিপে মারার সিনে সত্যি সত্যি গলা টিপে দিল, একটা ছুরি মারার সিনে হয়তো সেই ছুরিটা ততটা ভোঁতা, কিন্তু তবু তো আহত হয়ে যেতে পারে। এবং চড় মারার সিনে এত জোরে চড় মেরে দিল যেটা মানে যখন কাট বলছে আপনি তখন ওই চরিত্রটা থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছেন একদম, এবং বেরিয়ে সঙ্গে সঙ্গে ভাবতে হচ্ছে কি ভুল করলাম। এটা যে 40-45 বছর আজকে প্রায় আপনি অভিনয়ের সঙ্গে ছাত্র হিসেবে আছি। হ্যাঁ, এত বছর ধরে প্রতিদিন নতুন নতুন করে আপনি একটা কাজ যখন করছেন, সেই কাজটা নিয়ে সঙ্গে সঙ্গে আপনার মাথায় চলছে এই কাজটা আমি কতটা করতে পারলাম, হ্যাঁ, কি ভুল করলাম। প্রথম জিনিসটা একজন অভিনেতার হওয়া দরকার, তার এই ক্ষমতাটা তৈরি হওয়া দরকার যে তাকে নির্দেশক যে দায়িত্ব দিয়েছিল, যে চরিত্র তৈরি করার দায়িত্ব দিয়েছিল, এবং নির্দেশকের যা দাবি ছিল, সেই দাবিগুলো সে কতটা পূরণ করতে পারলো, কতটা পূরণ করতে পারলো না, এবং ওই চরিত্রটা ওই মুহূর্তে যে আবেগটা প্রকাশ করার কথা, সেই আবেগটা কি আদৌ আমার শরীরের মধ্যে তৈরি করতে পেরেছিলাম আমি? যদি আবেগটা অভিনয় না করে দেখানোর বিষয় নয়,
মানে ওই চরিত্রের ওই মুহূর্তের আবেগের অনুভবটা থাকা দরকার এবং তার প্রকাশটা থাকা দরকার। এর কোনো ধরা বাঁধা ব্যাকরণ নেই, প্রতিটি চরিত্রের আলাদা আলাদা ব্যাকরণ। তো সুতরাং প্রাথমিক কাজ হচ্ছে ওই চরিত্রের ওই সময়ে যে আবেগ প্রকাশের দাবি নির্দেশক জানাচ্ছেন যে আমি এটা চাইছি। হ্যাঁ, মানে আমরা অনেক সময় যেটা ভুল করি সেটা হচ্ছে রাগ আবেগটায় পৌঁছতে গেলে বিরক্ত হতে হয়, তারপর ক্ষুব্ধ হতে হয়, তারপর রাগ। আর রাগ যদি আরো বেশি হয়ে যায় তাহলে সেটা ক্রোধ। তো আমার যখন আমার নিজেকে তৈরি করব, চর্চা করব, তখন তো এই প্রতিটা স্তরে আবেগের মাত্রা কতটা সেটার উপর দখল তৈরি করতে হবে। তো সেটা দখল না তৈরি করলে সবটাই রাগ হয়ে যাবে, ধর্মেন্দ্রর মতো, বা ওই আমাদের কিছু অভিনেতা আছেন তাদের মতো। বিরক্তি নেই, ক্ষোভ নেই, ক্রোধও নেই, কেবল রাগ আছে, সেটা হয়ে যাবে। তো সেটা তো করা যাবে না। আমি যেটা জানতে চাইছিলাম যে আমার প্রশ্ন ওটা ছিল না, আমার প্রশ্ন ছিল যে হয় না কোনো কোনো চরিত্র, যেমন ধরুন আপনার, মানে আমরা যারা দর্শক আমরা দেখি, সে মঞ্চে দেখি আপনাকে বা স্ক্রিনে দেখি, এক একটা চরিত্র থাকে যে চরিত্রগুলো শিল্পীর নিজেরও খুব পছন্দের হয়, সেগুলো আপনি ধরে নিলাম কাট বলার সাথে সাথে আপনি বেরিয়ে গেলেন ওই চরিত্র থেকে, এটা একটা পেশাদারিত্ব। কিন্তু কখনো কখনো সেই চরিত্রটা ঘুরে ফিরে আবার আসে, আপনার মনে হয় আমি এটা একটু যাপন করি, মানে মাথায় রিকল। আপনি যেটা বলতে চাইছেন সেটা অন্য জিনিস। সেটা হচ্ছে যে আমি ঔরঙ্গজেবের চরিত্র করতে গিয়ে ঔরঙ্গজেবের জেবই হয়ে বসে থাকলাম কিনা, বা দিন দিন ঔরঙ্গজেব হয়ে উঠছি কিনা। দেখুন, আমি খুব মধ্যমানের একজন ছাত্র। এরা এগুলো যাদের ক্ষমতা, এবং একই সঙ্গে সঙ্গে আবার সাইকিয়াট্রিস্টের কাছে গেলে তারা বলবে এটা বাইপোলারিটি, যে তারা একই সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবে আপনার সঙ্গে কথা বলছে কিন্তু আদতে এসে ভেতরে ভেতরে ঔরঙ্গজেব হয়ে রয়েছে, এবং সে যখন অন্যান্য জায়গায় থাকে তখন সে ঔরঙ্গজেব হয়ে পড়ে। এটা আমি একজনের কথা জানি, যেটা যিনি ওই চরিত্রটা যতদিন অভিনয় করেন ততদিন ওইভাবেই ব্যবহার করেন, এবং তিনি আমার মানে তথাকথিতভাবে আমি একলব্য তার কাছে। আমি অনেকেরই একলব্য, তার কাছে একলব্য। সে ড্যানিয়েল ডে-লুইস। তিনি যখন মাই লেফট ফুট বলে একটি সিনেমা করছিলেন, তখন তার বাঁ পাটা ছাড়া আর কিচ্ছু কাজ করতো না, এবং এটা যেদিন থেকে সাইন করেছেন, জাপানে মিশিয়ে নিয়েছেন ব্যাপারটা, সেদিন থেকে ওর স্ত্রী জানেন যে এখন এটাই চলবে, এবং বিরক্ত হতেন সেটে ক্রুরা, কারণ ওনাকে যখন কোথাও নিয়ে যেতে হতো তখন ওদের ধরে ধরে তুলতে হতো, এবং উনি ওইটাই হয়ে থাকতেন যতক্ষণ না লাস্ট কাটটা বলা হয়। এই ছবির শেষ শট, তারপর থেকে তিনি আস্তে 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 স্বাভাবিক চেহারায় ফেরত যান। আমার খুব জানার ইচ্ছা আছে গ্যাংস অফ নিউ ইয়র্কের সময় ওনার স্ত্রীর কি অবস্থা হয়েছিল। ওনার যে তিন সন্তান, তারাও ছোটবেলা থেকে দেখে অভ্যস্ত যে বাবা এই মুহূর্তে থেকে লাস্ট অফ মহিকানসের মহিকান। হ্যাঁ, তো এটা 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 উনি ঘটাতেন, এবং কিছু কিছু ক্ষেত্রে যেটা ঘটাতেন সেটা হচ্ছে ওই দিন সকালবেলা থেকে ওই জায়গায় চলে যেতেন। ধরে নিন 7 দিন বাদে একটা ওই সেটে আবার ঢুকতে হবে,
ওই যেদিনকেই শটটা শুরু হবে হয় তার আগের রাত্রির থেকে, নয় ওই দিন সকালবেলা থেকে উনি আবার ওইখানে ওই চরিত্রে ঢুকে যেতেন, ওই চরিত্রের মতো বিহেভ করতেন, হ্যান ইত্যাদি ইত্যাদি। ডাস্টিন হফম্যানের সঙ্গেও এ ব্যাপারে একটা মিল আছে। যেমন ডাস্টিন হফম্যান একটি সিনেমায় মহিলা চরিত্রে অভিনয় করেছিলেন। তাই অভিনয়টা পাকা হচ্ছে কিনা সেটা বোঝার জন্য উনি ওর বড় মেয়েকে বলেছিলেন, তোদের যে ফেস্ট হবে সেই ফেস্টে আমি যাব। মিসেস ডাউটফায়ার বলে একটি সিনেমা করেছিলেন উনি, এবং উনি যথারীতি মাসি সেজে উনি ওই সেই ফেস্টে গিয়েছিলেন। তারপর বলেছেন তোর ক্লাস টিচার যে, আমি তার সাথে বেশিক্ষণ কথা বলতে চাই। ফলে সেই ক্লাস টিচারের সঙ্গে অনেকক্ষণ কথা বলেছিলেন, সারাদিন ছিলেন। এবং সিনেমা রিলিজ হওয়ার পর ওর বড় মেয়েকে বলেছে এসব সিনেমাতেই সম্ভব হয়, বলে আমার মাসি আপনার সঙ্গে একটা গোটা দিন ছিলেন, ওটা আসলে আমার বাবা। তো এরা 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 যে যে স্তরে সাধনা করেন, আমরা তার থেকে বহু যোজন দূরে থাকি। আমি অত্যন্ত মধ্যমানের একজন ছাত্র, এরা শিল্পী হয়ে গেছেন। তো এরা মানে অনেকেই অভিনেতা হয়, খুব সামান্য কিছু মানুষ আছেন যারা শিল্পী হন। আমি তফাৎটা বোঝাবার জন্য বলছি যে তারা আলাদা আলাদা মানুষ তৈরি করতে পারেন। আপনি তাদের দেখতে পারেন থিয়েটারে গিয়ে, তাদের দেখতে পারেন সিনেমায় গিয়ে। দেখুন একটা খুব অদ্ভুত ব্যাপার, এটা এই দক্ষিণ পূর্ব এশিয়াতেই ঘটেছে, কিন্তু আপনি যত বড় বড় অভিনেতা সারা বিশ্ব জুড়ে, আমেরিকা থেকে জাপান, অস্ট্রেলিয়া, যত জায়গায়, চায়না থেকে শুরু করে সব জায়গায় যত অভিনেতা দেখেছেন, বড় অভিনেতা, তারা সবাই থিয়েটার থেকে এসেছেন। এমন উদাহরণ প্রায় পাবেন না যে সিনেমায় একটা বিশাল নামডাক করে তারপরে গিয়ে থিয়েটারে প্রতিষ্ঠা পেয়েছেন। এবং এরা সকলে আগে থিয়েটারে প্রতিষ্ঠা পেয়েছেন, হ্যাঁ, আগে থিয়েটারে প্রতিষ্ঠিত হয়েছেন, তারপরে সিনেমা করতে এসছেন। ফলত এরা ব্যাকরণগুলো এত আলাদা আলাদা করতে পারেন যে এরা, আমি তো আবার বলছি, ওই কেউ কেউ কবি হয়, সবাই কবি নয়ের মতো অনেকেই অভিনেতা হন, শিল্পী হন সারা বিশ্বে খুব কম, কয়েক হাতে গোনা লোক। এবার একটু অন্য প্রসঙ্গে যাই। এই যে বদলে যাওয়া পারিপার্শ্বিকতা, এই সময়টা কোথাও মুসলমানকে বলছে তুমি আরো মুসলমান হও, হিন্দুকে বলছে যে তুমি আরো উচ্চ মার্গের হিন্দু হও। প্রকৃত মানুষ হওয়ার যে কথা, সে কথা কি খুব কম শুনতে পাওয়া যাচ্ছে না? আপনি আমাকে বলুন 1990 সালের আগে যে দেশ, মানে ধরুন আমাদের ব্রিটিশরা বিপ্লবীদের বলতো টেররিস্ট, সব দেশেরই শাসককুল, মানে বিশেষ করে যারা কলোনি তৈরি করেছিল, সেই কলোনিস্টদের এগেনস্টে যখন দেশের স্বাধীনতা সংগ্রাম হয়েছে তখন তাদেরকে বলা হয়েছে টেররিস্ট। কিন্তু আপনি আমাকে বলুন 1991 সালের আগে এই তথাকথিত টেররিজম নিয়ে কোনো কথা শুনেছিলেন? আপনার তখন খুবই কম বয়স, কিন্তু ইতিহাস তো পড়েন। যতদিন সোভিয়েত ইউনিয়ন ছিল, 47 থেকে যতদিন সোভিয়েত ইউনিয়ন ছিল, ততদিন আপনি শুনেছেন টেররিস্ট বলে কোনো কিছু? শোনেননি। এই কারণে, তার কারণ কোনো একটা দেশকে দেশের সরকারকে উৎখাত করতে চাইছে, যার জন্য সে অস্ত্রশস্ত্র দিয়ে তাদের ট্রেন করছে। অর্থাৎ প্রথম উদাহরণ আফগানিস্তান, যারা সোভিয়েত ব্যবস্থাকে ফেলে দেওয়ার জন্য ট্রেন করছে, তারাই পরে আইসিস হয়ে গেল, তারাই পরে তালিবান হলো, তারাই পরে অন্যান্য জঙ্গি সংগঠন হয়ে গেল। কিন্তু ট্রেন কে করলো, অস্ত্রশস্ত্র কে দিল? আমেরিকা।
ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি। আপনি 96 সাল থেকে এই নেতানিয়াহু, সে 96 সাল থেকে বলছে আর এক সপ্তাহের মধ্যে বোম তৈরি করে ফেলবে ইরান, আর এক মাসের মধ্যে বোম। 96 সাল থেকে 30 বছর ধরে নাকি আর এক সপ্তাহ, এক মাস, এক বছরের মধ্যে নাকি বোম তৈরি করে ফেলবে। অথচ মোসাদের নিজস্ব বলা ওদের কাছে, এবং ইন্টারন্যাশনাল যত এজেন্সিস আছে, সবচাইতে বড় কথা এখন তুলসী গ্যাবার্ড সে পর্যন্ত বলছে, এবং ওখানে যে ইউরেনিয়ামের কাজ হচ্ছে ইত্যাদি ইত্যাদি, তার জন্য ডিরেক্টলি বসে রয়েছে যে মানে সদস্যরা। এবং ইরান যেখানে বলছে 6টা মিটিংয়ের মধ্যে বলে এসেছে আপনি আমেরিকানরা আসুন না, এসে দেখুন না আমরা কি করছি। তা সত্ত্বেও এই যে পরিচিতি সত্তার রাজনীতি আপনি কি দেখতে পেয়েছিলেন? পাননি। ফলত যেই মুহূর্ত থেকে ইউনিপোলার ওয়ার্ল্ডটা সরে গেল, অমনিপোলার ওয়ার্ল্ডে চলে গেল পুরো ব্যাপারটা, এই G7 ইত্যাদি ইত্যাদি, সেই মুহূর্ত থেকে তাদের আধিপত্য আবার সেই পুঁজির আধিপত্যর জন্য এদের তৈরি করা হলো, এবং এদের তৈরি করার জন্যই এই পরিচিতি রাজনীতির বিষয় এসে দাঁড়ালো। তাকে বললো তুমি শুধু মানুষ নও, তুমি একজন বাবা, তুমি একজন দাদু, এবং তুমি একজন মুসলমান, এবং তুমি একজন বৌদ্ধ, তুমি একজন খ্রিস্টান, এবং খ্রিস্টানের 21টা ভাগের মধ্যে অমুকটা, বা মুসলমানদের যে বিশেষ করে এই সাউথ ইস্ট এশিয়ায় আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশের মুসলমান ধর্মটা পীরের হাত ধরে এসেছে, এবং তার জন্য এত বিভাগ। যদিও শিয়াইটদের মধ্যেই অনেকগুলো বিভাগ আছে, সুন্নিদের মধ্যে আছে, সুফিদের মধ্যে আছে, খ্রিস্টানিটি তো বাদ দিলাম। এই বিভাগটা কেন? ধর্মের গোটা রাজনীতিটা হচ্ছে ক্ষমতা দখলের রাজনীতি এবং পুঁজির রাজনীতি। কোনো দরকার ছিল কি বৌদ্ধ ধর্ম তৈরি হওয়ার? যদি না চূড়ান্ত আগ্রাসী একটা ভাব তৈরি হতো ব্রাহ্মণ্যবাদের, সেরকম। আমি সরাসরি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, আপনি কি ঈশ্বর বিশ্বাসী না নাস্তিক? আর এই পৃথিবীর ইতিহাসে কোথাও যে ইউরি গ্যাগারিন চাঁদে গিয়ে বলেছিল না, আমি এখান থেকে পৃথিবীতে মানে কোনো ঈশ্বরের বাসভূমি দেখতে পাচ্ছি না, একই কথা তেনজিং নোরগে গিয়ে বলেছিল হচ্ছে ইয়ের মাথায়, এভারেস্টের মাথায়। খুব চমৎকার একটা লাইন আছে, বাংলা কবির চমৎকার লাইন, মানুষই দেবতা গড়ে তাহারি কৃপার পরে করে দেব মহিমা নির্ভর। হ্যাঁ, চমৎকার লাইন। আপনার এটা ঈশ্বর বোধটা একটা বোধ। এই যে এই হারারি হোমোদেউস বলে একটা বই লিখেছেন, তাতে হোমোদেউস কেন, হোমো মানে হচ্ছে মানুষ, দেউস মানে দেবতা। মানুষ একটা সময় মনে করত যে এইটার একটা বিরাট ক্ষমতা আছে, যখন সে বিজ্ঞান সম্বন্ধে অতদূর তার ভাবনা ছিল না, ফলত তখন সে মনে করতো যে এইটা তৈরি করে দিয়েছে এবং এর এইগুলো নিয়ম। আজকে মানুষ তৈরি করছে একজন মহিলা, তিনি 7 মাসের প্রেগনেন্ট, টেস্ট করতে গিয়ে দেখা গেল তার বাচ্চার হার্টবিটের সমস্যা হচ্ছে, পেট ওপেন করে বাচ্চার হার্ট ঠিক করে আবার সেলাই করে সে বাচ্চা এখন দৌড়চ্ছে, এবং মা দ্বিতীয়বারের জন্য মা হয়েছেন। তো এটা কি করলো? বা আজকে আপনি যে বিজ্ঞানের চূড়ান্ত অগ্রগতি দেখছেন, সে কোন এক RSS এর
ভক্ত যাকে বসানো হয়েছে ইসরোর মাথায় তিনি গিয়ে পুজো দিচ্ছেন, ওটা বড় কথা না। কিন্তু কেউ বলে না ওই ইসরোর বিজ্ঞানীদের ওইটা পাঠানোর সময় 3 মাস বেতন দেওয়া হয়নি, এই কথাটা তো কেউ বলে না। কিন্তু ইসরো ভারতবর্ষের তথা পৃথিবীর একটা অন্যতম দারুণ বৈজ্ঞানিক সংস্থা, যারা দারুণ দারুণ কাজ করছে, সেটা নিয়ে কথা হচ্ছে কোথায়? সুতরাং ঈশ্বর বলে যদি কিছু থেকে থাকে সেটা আপনার বোধ, আপনার বিশ্বাস। আমি অন্তত মানুষের ইতিহাসে যতদিন না মানুষ কি বলা উচিত প্রস্তর সভ্যতা পেরিয়েছে, ততদিন পর্যন্ত সে আগে দেবতা কল্পনা করত, তারপর যখন দেখতে পেল সেগুলো খুব চ্যালেঞ্জড হচ্ছে, তখন যেটা সুতোর মতো একটা জায়গায় নিয়ে গিয়ে বলল ঈশ্বর। এইটা আমি বুঝি। আমাকে যেমন আমার এক বন্ধু প্রশ্ন করেছিল, তুমি 3D অব্দি দেখো, 4D তে কি ধরনের পাওয়ার তৈরি হতে পারে তুমি জানো? তো তাতে আপনারা এখন সকলেই জানেন যে গড পার্টিকেল খোঁজা হচ্ছে। তাতে ভারতবর্ষকে যে মানে যারা যে সমস্ত সায়েন্টিস্ট ওখানে গেছেন কাজ করছেন, তাদের মধ্যে আমার এক বন্ধু আছে। তাকে আমি এই প্রশ্নটা করেছিলাম যে ঈশ্বর কোনা কি খুঁজে পাওয়া গেল যেখান থেকে ওই পরিমাণ শক্তি, যেখানে, কারণ অনেকেই যেটা আমার যেটা প্রশ্ন থাকে যে এই এত নিয়মকে তৈরি করলো, করেন তো অনেক, মহাকাশে নিয়ম নেই কেন? মহাকাশ একটা চূড়ান্ত বিশৃঙ্খলার জায়গা, জি ফোর্স কেটে বেরিয়ে গেলেই চূড়ান্ত বিশৃঙ্খলার জায়গা, তাহলে সেখানে ঈশ্বর নেই কেন? আর ঈশ্বর কেবলমাত্র ইসরায়েলের পক্ষে থাকে আর আমেরিকার পক্ষে থাকে কেন? আরো গভীর প্রশ্ন। আর ব্রাহ্মণ্যবাদীদের সঙ্গে থাকে কেন? এটাও একটা প্রশ্ন যে ঈশ্বর যিনি ক্ষমতাবান তার পক্ষে থাকবেন। তাহলে তাই বলুন, ঈশ্বর ক্ষমতাবানদের সঙ্গে থাকেন। দাদা একটা প্রশ্ন করি, যে আপনি বলেছেন, বারবার বলেছেন যে থিয়েটার আমার বেঁচে থাকার রসদ। কখনো এতদিন ধরে এই যে থিয়েটারের সঙ্গে, সিনেমার সঙ্গে, অভিনয়ের সঙ্গে আছেন, কখনো মনে হয়নি যে হেরে গেছি বা কখনো মানসিকভাবে কোনো দুর্বল হয়ে যাওয়া, এরকম কোনো মুহূর্ত এসছে বা সেখান থেকে কিভাবে উত্তরণ হলো একটু যদি বলেন? না না, হেরে গেছি শব্দটা খুব ভুল, হচ্ছে না শব্দটা ঠিক, হচ্ছে না। হ্যাঁ, হচ্ছে না মানে যা করার আমার কথা, যেটা করতে মানে কি বলা উচিত, মানে একটা তো ধাপ হয়, কিন্তু এতদিন কাটিয়ে দেখতে পেলাম আমি ক্লাস 12-এর ওপরে উঠিনি। যা অভিনয়ের ক্ষেত্রে যা পড়াশুনো, সেই পড়াশুনোতে আমি ক্লাস 12-এর ওপর পরীক্ষা দিয়ে পাশ করে উঠতে পারিনি। এই তো দূরস্থান, গ্রাজুয়েশন তো দূরস্থান। আমি একটা জায়গাতে একটা ইন্টারভিউতে শুনছিলাম যে উৎপল দত্ত, শ্রদ্ধেয় উৎপল দত্তর আপনি তো খুব ঘনিষ্ঠ ছিলেন এবং তার লাইব্রেরি, ঘনিষ্ঠ ছিলাম না, আমি তার ছাত্র ছিলেন, তো তার লাইব্রেরি গোছানোর একবার ভার আপনি দুবার, মানে এত এত বই, তো সেটার যদি টুকরো স্মৃতি আমাদের দর্শকদের সাথে। দুবারই খুব গালাগাল খেয়েছিলাম। এটা একটা অভ্যেসের ব্যাপার। যেমন আমার বাড়িতে আপনি দেখছেন আমি এক্স্যাক্টলি জানি যে কি ধরনের বই কোথায় আছে, এবার আমার একটা অভ্যেস। এবার হঠাৎ করেই আপনি একদিন বললেন আচ্ছা না, চন্দনদার ঘরটা একটু গুছিয়ে দিই, বইগুলো একটু এরকম জায়গায় রাখি। এবার আমি সেখানে গিয়ে হাত দিতে গিয়ে দেখতে পেলাম সেটা নেই। এবার আমার মেজাজ গরম হবেই, তো সেরকম মেজাজ গরম হতো। তারপর আমরা পাশে লিখে দিয়েছিলাম ফিলোসফি বলে, লিখে দিয়েছিলাম। একদিন হঠাৎ করে ডেকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা তুই যে এখানে ফিলোসফি বলে লিখলে, এই যে পার্টিকুলার বইটা, এটা ফিলোসফি না সোশ্যাল সায়েন্স? সেদিনকে আমি বুঝতে পারলাম যে মানে লাইব্রেরিয়ানরা যেভাবে করেন, ব্যক্তিগত লাইব্রেরি সেভাবে চলাটা উচিত নয়।
ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে ওখানেই রেখে দেওয়া দরকার। ঠিক। কারণ এ ধরনের মানুষরা আসলে মানে যে যে মানুষ 35,000 বই পড়েছেন এবং সেই 35,000 বইতে প্রত্যেকটা বইতে আমরা আমি বলেছি, বহুবার বলেছি, বুক ক্রিকেট খেলতাম আমি আর সৌভিক রায়চৌধুরী, চলে গেছেন, বোস ইনস্টিটিউটে অ্যাপ্লাইড সাইকোলজি পড়াতো, মানে হেড অফ দ্য ডিপার্টমেন্টও বোধহয় হয়েছিল, আমি জানি না ঠিক, ফুল টাইম প্রফেসর। তো আমরা একটা বুক ক্রিকেটের মতো করে খেলতাম, যে বই উল্টাতাম তার 5 পাতা এদিকে না তো 5 পাতা ওদিকে সরস সব মন্তব্য এবং রেফারেন্স। এরা আদতে এত এগিয়ে থাকা মানুষ হন যে আদতে এরা একলা হন। এবার রবীন্দ্রনাথ অনেকদিন আগে লেখায় এই একলা হতে শেখার কথাটা বলেছিলেন, যে মাঝে মাঝে অনেকের মাঝে দাঁড়িয়ে একলা হতে হয়। তো এরা সেই ক্ষমতাটা অর্জন করেছিলেন। অনেক এই বড় বড় মানুষদের এই যে বইয়ের সাথে একটা দীর্ঘ, মানে বই সর্বস্বই বলা চলে তাদেরকে, যত বড় বড় মানুষ আছেন তাদের সাথে বইয়ের একটা দীর্ঘকালীন সম্পর্ক, মানে চারদিক থেকে বই আবৃত্ত একটা সাম্রাজ্যের ভেতর তারা থাকে। কিন্তু এখনকার যে পরিস্থিতি না, কিন্তু একটা কথা ভুল করছেন, কিন্তু তাদের মধ্যে খুব কম মানুষ আছেন, খুব কম মানুষ আছেন যারা প্রতিদিনকার প্রাত্যহিক জীবনের সঙ্গে যোগাযোগ রাখতেন না, প্রাত্যহিক রাজনীতির সঙ্গে যোগাযোগ রাখতেন না, প্রাত্যহিক ইতিহাসের ঘটনার সঙ্গে যোগাযোগ রাখতেন না, এরকম মানুষ এরা নন। আরে আমি আপনাকে বলছি যে উৎপলদাকে সবচেয়ে বেশি আমি অ্যাজিটেটেড হতে দেখেছি, খেপে যেতে দেখেছি, মাথা গরম করতে দেখেছি এই যখনই ভারত পাকিস্তান ম্যাচ হতো। খনিটা হাতে এরম ডলতে ডলতে, সালা বানিয়ার বাচ্চা পৃথিবীর শ্রেষ্ঠ টিমটাকে নষ্ট করে দিয়ে চলে গেছে, কোনো সালা আমাদের সঙ্গে জিততে পারতো, দেখেছি ভীষণ এক্সাইটেড হয়ে যেতেন। বিশেষ করে ইংল্যান্ড এবং মানে পাকিস্তানের সঙ্গে ম্যাচ হলেই, আর ইংল্যান্ডের ম্যাচ হলে এরকম করে বসে থাকতো, মারো সালাদের, হারলে কি আনন্দ, মিষ্টি খাও মিষ্টি খাও, ইংল্যান্ড হেরেছে। তো এরা প্রাত্যহিক জীবন, প্রাত্যহিক ঐতিহাসিক মুহূর্ত, প্রাত্যহিক রাজনৈতিক মুহূর্তের সঙ্গে যোগাযোগ রাখতেন, এরা বিচ্ছিন্ন থাকতেন না। কিন্তু একটা অভিযোগ এখন শোনা যায় যে আমাদের আপকামিং যে জেনারেশন, এদের ভেতর বই পড়ার মানে যে বই পড়ুয়ার সংখ্যা অনেক কমে গেছে, পড়ার বইয়ের বাইরে না, এটা আগামী দিনে মানুষ অনেক বেশি শুনবে, দেখবে তার থেকে কম, পড়বে আরো কম। তার কারণ ডিজিটাইজেশন অফ দ্য, মানে এভরিথিং ডিজিটাইজেশন। আমি বলছি তো, আমার যা এই কদিনে ইসরায়েল সম্পর্কে বা মিডল ইস্ট সম্পর্কে যা যা জ্ঞান ছিল এইখানে, তার 3 গুণ জ্ঞান বেড়ে গেল হচ্ছে শুধু ইউটিউবে থেকে, এবং গুগলে আবার ব্যাক করে গিয়ে সার্চ করা, যদিও গুগল প্রচন্ড ভুলভাল তথ্য দেয়, এই আমার সম্পর্কে প্রচুর ভুলভাল তথ্য দেওয়া আছে দেয়, কিন্তু আমার তো জানা হলো। আমি তো আবার মানে তথ্যগুলো আবার ক্রস ভেরিফিকেশনের একটা ব্যাপার থাকে। হ্যাঁ, এবং আমি কাকে ক্রস করতে যাব? জেফ্রি শ্যাক্সকে? প্রত্যেকেই তো একটা ন্যারেটিভ ছেড়ে রাখছে। না, জেফ্রি শ্যাক্সকে আপনি, কিংবা ভেরুফাকিস যিনি গ্রিসের মন্ত্রী ছিলেন অর্থনীতির, তাকে কনফ্রন্ট করছে এমন একটা জায়গা আপনি যদি দেখেন, তখন আপনার জানাটা অনেক বাড়বে, কারণ সে তখন বেশ কিছু তথ্য দেবে, যে তথ্যগুলো সম্পূর্ণ মিথ্যে। এই যেমন IDF জেনারেলরা এখন বসে বসে সম্পূর্ণ মিথ্যে তথ্য দিয়ে যাচ্ছে, তেমনি কিন্তু তার মধ্যে থেকেও কিছু কিছু তথ্য উঠে আসবে, যে তথ্যগুলো সম্পর্কে আপনার জানা ছিল না। সঙ্গে সুমন থেকেও তো অনেক কিছু জানা যায়, আমরা অনেক তথ্য জানতে পারি না, মনে থাকে না, সেটা ওই তো আপনি করেছেন তাতেই আমার লাইসেন্স এটা করার।
এইটা তো 2008 থেকে শুরু হলো। আগে আগে হতে হচ্ছে আপনি এটা করেছেন, স্বীকার করুন করেছেন কিনা। ভুল করেছেন, হ্যাঁ। হ্যাঁ, তাতে বলা হতো হ্যাঁ ঐতিহাসিক ভুল বলে বলতো সিপিএম। কিন্তু এখন সম্পূর্ণটা উল্টে গেছে। অমুক সময় অমুক দিন আপনি করেছিলেন, তাতেই আমার করারটা মানে লেজিটিমাইজড হয়ে যায়। খুঁজে যে বার করবে সিপিএম কোন বিজয় উল্লাসে বোমা ফাটিয়েছিলেন, তার থেকে 3টে কুকুরের লেজ পুড়ে গিয়েছিল, সুতরাং আমিও এখানে বোমা ফাটিয়েছি, তাতে কি এসে যায়। না, একটা ভুলকে আর একটা ভুল দিয়ে তো জাস্টিফাই করা যায় না। সেটাই চলছে। আর আমি 2008 থেকে 2011 পর্যন্ত একটা জিনিস বুঝেছিলাম, যে কেন চিৎকার করে এত। বুঝলাম যে এটা শিখেছে হচ্ছে আইনসভা থেকে। আইনসভায় যে 10 মিনিট 15 মিনিট সময় থাকে, সেটা যাতে ঘেঁটে দেওয়া যায়, কন্টিনিউয়াসলি চিৎকার করে ঘেঁটে দেওয়া যায়, এখানেও সেই অভ্যেসটা চালু করেছে, ঘেঁটে দাও চিৎকার করে। আমরা একটু আপনার ছবির দিকে যাই। আমি এই মানিকবাবুর মেঘ, এটা হওয়ার পর তো মানে আপনি একটা দীর্ঘ শারীরিক অসুস্থতা, এসব অনেক কিছু অতিক্রম, আমি সেই প্রসঙ্গে যাবই না। আমি বলছি যে এটা যে আন্তর্জাতিক এক স্বীকৃতি পেল এবং আপনি একাধিক পুরস্কার পেয়েছেন, আমি শুধু এটা জানতে চাইছি দাদা, যে পুরস্কার প্রাপ্তির পর শিল্পীর মনোজগতের ভেতর কি কোনো পরিবর্তন হয়? আমার তো হয়েছে, কারণ আমার দীর্ঘদিন কোনো কাজ ছিল না, ফলত আমার মানসিক পরিবর্তন হয়েছে যে আর যেন কোন রকম আন্তর্জাতিক পুরস্কার না পাই। 5.5 মাস আমার কোনো কাজ ছিল না। এটা কি ওই ছবির ওই টাইপ কাস্টের জন্য নাকি? না 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 না, কোথায় টাইপ কাস্ট, মানে কি কারণের জন্য বলে আপনার মনে হয়? আমরা বিশ্বাস করেছি, পুরো পশ্চিমবাংলার সিনেমা এবং টেলিভিশন জগৎ এখন তো বিশ্বস্ত, তারা এখন বিশ্বাসের আদেশের উপর দাঁড়িয়ে থাকে। আর তার সঙ্গে সঙ্গে যেটা হয়েছে হচ্ছে যে না, তার কোনো ভূমিকা ছিল না বা তাদের কোনো ভূমিকা ছিল না। যেটা ঘটেছে সেটা হচ্ছে যে আমি কোনো রকম কাজ পাইনি, না সিরিয়াল না সিনেমা, কিচ্ছু পাইনি। একের পর এক পুরস্কার পেয়ে গেছি আর ইন্টারভিউ দিয়ে গেছি, কিন্তু আমি যতগুলো সেই সময় ইন্টারভিউ দিয়েছি, তারা যদি আমাকে 100 টাকা করে দিতেন, তাতেও আমার এফডি ভাঙাতে হতো না আর কি। এবার সিরিয়াস নোটে এসে জানি না কার কি পরিবর্তন হয়। আমার যেহেতু আমার মাস্টারমশাইদের শিক্ষা সবসময় কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করো নিজের ক্ষেত্রে। আমার কিছুই হচ্ছে না এটা বলো না, কি কি হয়েছে আর কি কি হয়নি সেটা নিয়ে ভাবো, যাতে পরেরটায় সেগুলো না হয়। এখন এই ব্যাপারটা একদম সম্পূর্ণ আনএন্ডিং ডোর্স। এই ক্যামেরাগুলোর যেমন অ্যাপারচার, শাটার স্পিড আর আইএসওর ওপর চলে, আমাদের অভিনয় তেমনি অডিবিলিটি, ভিজিবিলিটি আর ট্রুথফুলনেসের উপর চলে। এই চরিত্রটায় আজকের দিনে আপনার অডিবিলিটিটা গন্ডগোল হয়ে গেল, ভিজিবিলিটিটা ঠিক আছে, ট্রুথফুলনেসটা খানিকটা হলেও ঠিক আছে, কারণ আসল মজাটা তো ট্রুথফুলনেস। এই তিনটে জিনিস কি সবসময় ম্যাচ করে? করে না বলেই তো আনএন্ডিং ডোর্স। আজকে এইটা খারাপ হলো তো পরের দিন ওটা, আপনি ওটা পরের দিন ঠিক করতে গেলেন, সেটা ঠিক করতে গিয়ে আবার ওইটা ভুল হলো, তো আনএন্ডিং ডোর্স। এক দুই, প্রতিদিন আপনার কাছে নতুন নতুন সমস্ত ঘটনা আসছে, তথ্য আসছে, ফলত আপনি আগেরটা যেটা ভেবেছিলেন যে না লোকটার এরকমটা হবে, তার কারণে এরকম একটা কাণ্ড ঘটেছে, পরের দিন আপনি তাকিয়ে দেখলেন অন্য আর একটা কাণ্ড ঘটেছে, তাহলে কোন কাণ্ডটাকে আপনি বেশি ইয়ে করবেন? আপনি আজকে দেখলেন একটা 9 বছরের মেয়ের গলার ওপর বোম ফেলে দিয়েছে, গলার নালিটালিগুলো বেরিয়ে এসছে, আপনি এই ছবিটা দেখলেন, এই ভিডিওটা তুলে প্রচার করা হলো, সেখানেও আমার অদ্ভুত লাগে আর কি,
অন্তত ওই জায়গাটুকু অন্তত না দিলে পারতো তো। যাই হোক, আপনি এইটা ভয়াবহতা দেখেছেন। আপনি বকটুইতে একটা ভয়াবহতা দেখেছেন, যে একটা 7 বছরের বাচ্চা, 11 বছরের বাচ্চা, তাদের মাথায় রড মেরে একটা ঘরের মধ্যে ফেলে এবং আরো কিছু মানুষকে ধরে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে। জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমি এমন ইয়ে করব তোমরা ভাবতেও পারছো না। দেখলাম, সত্যি ভাবতে। এবং তিনি ঘুরে বেড়াচ্ছেন, তিনি আবার রাষ্ট্রীয় সুরক্ষা পান, ইত্যাদি ইত্যাদি। এটা হওয়ার কথা নয়। হয়েছে হয়েছে, কি করা যাবে? বেড়ালের ভাগ্যে একটা শিখে ছেড়েছে। এটা দায়িত্বের জায়গাটা বোধহয় আরো একটু মানে পুরস্কার না, পুরস্কারের মানেটাই হচ্ছে ওয়ার্নিং। ওয়ার্নিং। তুমি এই অবধি মোটামুটি ঠিক করেছো, কিন্তু তোমায় যেটা দেওয়া হচ্ছে তুমি আরেকটু বেটার করবে বলে দেওয়া হচ্ছে। ভাই, পুরস্কার মানেই হচ্ছে একটা ওয়ার্নিং। ঠান্ডা গলায় থ্রেটনিং করা বলে না, পুরস্কার মানে হচ্ছে ঠান্ডা গলায় থ্রেটনিং করা। বি কেয়ারফুল, তুমি কিন্তু এর বেশি আর যাওনি, তোমাকে এবার এগোতে হবে। ওয়াইল্ড লাইফ নিয়েও তো আপনার একটা আলাদা জগৎ আছে, আমি যতটা শুনেছি, আমি বিশদ জানি না, যদি খুব সামান্য হলেও একটু আমাদের বলেন। না, ওটা একটা না হলেই ভালো হতো, এখন বুঝি। কারণ আমার অর্থনৈতিক রোজগারটা যেখানে এসে নেবেছে, অনেক কাল আগে যখন পাখির ছবি তুলতে যেতাম, তখন গোড়ার দিকে একটা উজ্জ্বল রায় বলে একটি লাট পাঞ্চারের আমাদের খুব প্রিয় মানে গাইড, সে আমাকে হাসতে হাসতে বলেছিল যে পাখিটা খুব এক্সপেন্সিভ, কিন্তু মানে আমি বুঝিনি। আচ্ছা, কেন এক্সপেন্সিভ? যে ক্রমশ রেয়ারেস্ট পাখিদের ছবি তুলতে যেতে হবে, সেগুলো অনেক দূরে দূরে। ট্রাভেল করার জন্য? না, সেগুলো অনেক দূরে দূরে, এবং তার জন্য এক্সপেন্স লাগে। ঠিক। তো একটা পাখি তার ছবি তোলবার জন্য সারাদিন 360 কিলোমিটার দৌড়ে বেড়াচ্ছি। একটা পাখি, যে পাখিটা 1200টা মাত্র পৃথিবীতে পড়ে আছে, তার মধ্যে 7টা আছে পার্টিকুলার ওই জায়গায়। 4 ঘন্টা ধরে বসে আছি, শুধু পাক খেয়ে চলেছি। তারপর প্রচন্ড কুয়াশার মধ্যে, ঝোপের মধ্যে শুধু মুখটা বেরোলো। আমি তো বুঝি টুঝি ন, তো আমার যেসব বন্ধু বান্ধব তারাই সব বোঝে টুঝে। তাই বললাম যে পুরো শরীরটা দেখা গেল না। তাতে আমাকে গাইডটা এরকম করে তাকিয়ে বললো, আপ কলকাতা में जाकर किसी को पूछिए, वो जो पहचानते हैं ना उसको पूछिए, ये मेरा पास है, उसके बाद देखना। এরকম নাকি? তখন তো কিছু মানে দারুণ রং টং এসব কিছু বুঝলাম না, কিন্তু এইটার জন্য আমাকে মানিলা ছুটতে হলো। আর একটা জিনিস হচ্ছে যে এই পৃথিবীটা শুধু আমাদের নয়, এই পৃথিবীটা সহপ্রাণীদের, তারা সংখ্যায় অনেক বেশি। আমাদের কোনো অধিকার নেই তাদেরকে বাস্তুচ্যুত করে, তাদেরকে মেরে এই পৃথিবীটার দখল নেওয়া। আপনি হয়তো আপনার পয়সা কড়ি বেশি বা আর কিছু বেশি, সেই জন্য আপনি যা এদেশে পাওয়াই যায় না, ইরাক বা ইরানে পাওয়া যায় এমন যাদেরকে আমরা বলি মুনিয়া, সেই নিয়ে এসে আপনি হয়তো বাড়িতে পুষছেন। কিন্তু তাকে গাছে দেখা, মুক্ত অবস্থায় দেখা, দুটোর মধ্যে ফারাক আছে। যারা বাঘ দেখেনি তাদের বোঝানো মুশকিল যে কি অ্যাড্রেনালিন হ্রাস হয়। যারা সিংহ দেখেনি আফ্রিকার বুকে,
বোঝানো তাদের কাছে খুব মুশকিল। যারা দেখেনি শিম্পাঞ্জিকে খোলা অবস্থায়, তাকে তার বোঝানো সহজাত খুব পরিবেশের মুশকিল। ভেতর না দেখলে তো সেইভাবে তাকে এক ধরনের শামুক আছে, যে শামুককে শুধু কেরালায় পাওয়া যায়, সে তাকে দেখতে পাওয়া, তার চলা, এর যে আনন্দ সেটা তো বোঝানো খুব মুশকিল। স্বাভাবিক। আপনার এই ওয়াইল্ড লাইফের যে শখটা, এটা কি একেবারে ছোটবেলা থেকে? না, এটা ছোটবেলা থেকে একটা ভাবনা ছিল, কিন্তু অত্যন্ত মানে নিম্ন মধ্যবিত্তের জীবন কাটাবার জন্য কোথাও কোন রকম ব্যবস্থা ছিল না। এটা বছর 10 আগে প্রথম ক্যামেরা আমি কিনেছিলাম, ছোটখাটো ক্যামেরা। আমার পাহাড় অসম্ভব ভালো লাগে, কারণে অকারণে পাহাড়ে চলে যাই, বা হিস্টোরিক্যাল প্লেসেস আমার খুব ভালো লাগে। যদি কোনো একদিন শুটের মাঝখানে ফাঁকা থাকে তাহলে আমি সেখানে চলে যাই। কিন্তু একটা ঠিকঠাক ক্যামেরা, লেন্স, এসব দিয়ে একটা মুহূর্তকে তুলে রাখা, এটা বছর 15 আগে শুরু হয়েছে। এবং তারপর বেনুদার সঙ্গে ঘনিষ্ঠতা হওয়া, সত্যি সত্যি অসম্ভব কষ্ট নিয়ে বাড়ি ফেরা, যে আমাদের এই যে কি বলে বলুন, ডুয়ার্সের জঙ্গলটা, লাটাগুড়িতে নুনের পয়সাটা চুরি করে নিয়ে নুন না দিয়ে জন্তুদের কষ্ট দিচ্ছে, এবং তার জন্য শুভশ্রী চক্রবর্তী দিল্লি দৌড়চ্ছে, যে এরপর যখন বাড়ির মধ্যে ঢুকে হাতিগুলো নুন খেতে চাইবে, গন্ডারগুলো নুন খেতে চাইবে, তখন তো আপনি বলবেন যে কি অত্যাচার করছে। অথচ আপনি চুরি করেছেন, নুনের যে টাকাটা এসেছিল, অ্যালট করা হয়েছিল, সেটা চুরি করেছেন, যে কারণে জন্য নুন দিতে পারছেন না। এই যে কষ্ট, এই কষ্টটাকে কি করে আপনি শেয়ার করবেন? আজকে নামডাফার, অরুণাচলের নামডাফা জঙ্গল, বা কিছু কিছু সময় মনে হয় তো আইন নিজের হাতে তুলে নিতে হবে। ভারতবর্ষের এমন বা পৃথিবীর এমন পরিস্থিতি হয়েছে যে কিছু কিছু সময় মনে হয় জলপাই রঙের পোশাক পরে হাতে AK-47 নিয়ে বেরিয়ে পড়ি। এই যে হাসদেও জঙ্গলটা, এটা ভারতবর্ষের যতগুলো রেন ফরেস্ট ছিল তার মধ্যে একটা। এই এতগুলো মানুষের ফুসফুস, একটা গাছ মানে, একটা অশ্বত্থ গাছ মানে 7টা লোকের অক্সিজেন সিলিন্ডার, সেটা কেটে ফেলছে। কি না, এটা আমার বাড়ির মধ্যে রয়েছে, আমার গাছ আমি কাটবো, তুমি বলার কে? দেখুন, 2 ধরনের বিষয় হয় বেঁচে থাকাটা। একটা বিষয়, আপনি একটা গাছ লাগালেন, এইটা আশা করে এই গাছটা বড় হবে, এর ফলমূল হবে, পাখিরা এসে খাবে, বাচ্চারা এসে ফল তুলবে, প্রচুর ছায়া হবে, গরমকালে মানুষজন এখানে বসে থাকবে। আর একটা হবে, আমার চিতার কাঠে যেন পয়সা খরচা না হয়, এইটা দিয়েই যেন হয়। এটা 2 ধরনের বেঁচে থাকা। তো আমি পরেরটাতে আমার শিক্ষা নেই। এই যে আপনি দেখবেন লেঘর্ন মুরগি দেখেছেন, দারুণ কালার হয় তাদের, যে মোরগ গুলো হয়, আপনি অপরূপ ভাবে তাদের সূর্যের আলো পড়া অবস্থায় তার রং দেখছেন, তার সৌন্দর্য দেখছেন, আর পাশের জন জিভ দিয়ে লালা ফেলে বলছে, ওহ টেংরিটা যা হবে না। ঠিক, দুটো তফাৎ, দৃষ্টিভঙ্গির ফারাক। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ। একটি প্রশ্ন আপনাকে আমি করতে চাই। এখনো অনেক তরুণ ছেলেমেয়েরাও অভিনয় কেউ করছেন বা কেউ করতে চান, তাদের উদ্দেশ্যে এটা আপনি 5000 বার বললেও আরেকবার একটু আমাদের জন্য বলতে হবে, আমাদের দর্শকদের জন্য। কারণ একটাই, সেটা হচ্ছে যে আপনি কোনোদিন শুনেছেন ফুটবলের জন্য কোচ লাগে, ছবি আঁকারও মাস্টারমশাই লাগে, গান শেখার মাস্টারমশাই লাগে? কেন? ওগুলো জানতে হবে বলে তো।
কিন্তু অভিনয়ের নাকি কোনো মাস্টারমশাই টাস্টারমশাই লাগে না, ওটা ওটা নাকি শেখার কোনো বিষয় নয়, ওটা নাকি গর্ভাবস্থায় নাকি তার শিক্ষার সমাপ্ত হয়ে যায়। আর একটা মানুষ হয়ে উঠতে হবে, সেইটা অভিনয়। তো তার জন্য যে প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি তো আছে, মানে শরীরের মধ্যে সেই চরিত্রটাকে, মানে যাকে বলে জিনে ধরা, হ্যাঁ, ভূতে ধরা লোক, সেই ভূতে ধরা লোক হয়ে ওই লোকটা হতে হবে। অনেকদিন আগে একটা এরকম গপ্প প্রচুর দেখেছেন, একটি লোকের মাথায় হলিউডের ছবি, অসাধারণ ছবি, যদি পারেন কোনোদিন দেখবেন। আর একজন লোকের চিতাভস্য, সেটা বিসর্জন দেওয়ার কথা, তার মেয়ের হাত থেকে সেটা ওপর থেকে পড়ে যায়, পড়ে গিয়ে এই যে সিনেমার হিরো তার মাথায় পড়ে, পড়ার পর থেকে সেই লোকটা তার ভেতর ঢুকে পড়ে। এবার সেই লোকটা আর্ধেক হয়ে আছে আর এই লোকটা আর্ধেক হয়ে আছে। সে যে কি অসাধারণ ঘটনা, ওই রকম একটা মাথায় ওরকম পড়ে যাবে যখন চরিত্র তৈরি করতে। সুতরাং শিখুন, শেখার কোনো বিকল্প নেই। ম্যাগি নুডল নয় এটা, 2 মিনিটের ম্যাগি নুডল এটা নয়। আপনি কিছুদিনের জন্য হয়তো বিয়ে বাড়িতে 4টে মেয়ে আপনার দিকে তাকাবে, আর একটু বয়স বেশি হলে 4টে বৌদি পর্যন্ত ম্যানেজ হয়ে যেতে পারে। পাড়ার দাদারা হয়তো একটুখানি, যে আগের দিন বলতো ওই করে বলতো, সে বলবে কিরে কেমন আছিস, এরকম একটা তফাৎ হতে পারে। এটা কিছু দিনের জন্য, কিন্তু অনেক দিনের জন্য না। অনেক দিনের জন্য যদি হতে হয় তাহলে আপনাকে শিখতে হবে। অনেক ধন্যবাদ দাদা আমাদের সময় দেওয়ার জন্য। নমস্কার।